বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে এই করোনাকালীন সংকটময় মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই অনলাইন ক্লাস কার্যক্রমের জন্য আমাকে রিসোর্স পার্সন হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনার্স চতুর্থ বর্ষের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে সেই কোর্সের ক্লাস নিব। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে লেকচারের শিরোনাম বায়োটেকনোলজি। আমি শারমিন শাকিরা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেখান থেকে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানবে, শিক্ষার্থীরা জীব প্রযুক্তির সংজ্ঞা বলতে পারবে, শিক্ষার্থীরা জীব প্রযুক্তির পরিধি ও গুরুত্ব জানবে, শিক্ষার্থীরা জীব প্রযুক্তির গুরুত্ব বলতে পারবে, আর ডিএনএ এবং জিনের সংজ্ঞা বলতে পারবে, প্লাজমিডের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও ব্যবহার জানবে, জিন প্রকৌশলের হাতিয়ার সম্বন্ধে জানবে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা সম্বন্ধে কিছু ধারণা লাভ করব এবং কিছু জিনিস জানব। শিক্ষার্থীরা, শুরু করি আমাদের পাঠের বিষয়বস্তু। বর্তমানে বিজ্ঞান তথা জীববিজ্ঞানের ফলিত ও উন্নত শাখা হলো জীব প্রযুক্তি। 21 শতক হলো জীব প্রযুক্তির যুগ। বর্তমান পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য, গতিশীল, বর্ধনশীল, পরিবর্তনশীল এবং নব উৎপাদনশীল বিষয় হলো বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। বায়োলজি এবং টেকনোলজি এই দুটো শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি শব্দটি গঠিত হয়েছে। বায়োলজি অর্থ জীববিজ্ঞান এবং টেকনোলজি অর্থ প্রযুক্তি। বায়োলজি এবং টেকনোলজি এই দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি শব্দটি গঠিত হয়েছে। হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি 1919 সালে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এবার জীব প্রযুক্তির যে ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটা জানবো। জীব প্রযুক্তি কাকে বলে? Biotechnology is the application of scientific and engineering principles to the processing of materials by using agents to provide goods and service. আমি আবার একটু বলি, biotechnology is the application of scientific and engineering principles to the processing of materials by using agents to provide goods and service. অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক ও কৌশলগত মূলনীতি প্রয়োগ করে জৈব উপকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত দ্রব্যাদি উৎপাদন ও সেবামূলক কাজ সম্পাদন করাই হলো জৈব প্রযুক্তি। যদি আমরা অন্যভাবে বলি বা সহজভাবে বলি, তাহলে আমরা বলতে পারি জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আমি আবার একবার বলি, জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। অর্থাৎ জীবন্ত কোনো উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন কোনো উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদন, যেটা কিনা মানবতার কল্যাণে ব্যবহৃত হবে, মানব সেবায় যেটা ব্যবহৃত হবে, সেই নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনের যে প্রযুক্তি, উৎপাদনের জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়, সেই প্রযুক্তিটাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে।
Scope and importance of biotechnology. জীব প্রযুক্তি একটি ফলিত শাখা। বর্তমানে এই শাখা দ্রুত বর্ধনশীল। জীব প্রযুক্তির যে ক্ষেত্রগুলো আছে সেগুলো হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি, এনজাইম, টিকা, হরমোন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি উৎপাদন করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি, এটা আমরা ডিটেলসে পড়বো, কিন্তু একটু আমরা ধারণা লাভ করি যে কোন একটা কাঙ্ক্ষিত জিন আমরা কোন একটা প্লান্টে ইনসার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, ওই কাঙ্ক্ষিত জিনকে সংগ্রহ করে সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করতে হবে এবং ব্যাকটেরিয়া থেকে একটা প্লাজমিড নিয়ে সেটাকে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করতে হবে। তারপরে ওই যে টার্গেট জিন এবং ভেক্টর যে প্লাজমিডটা আছে, যেটা যে দুটোকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করা হয়েছিল, সেটাকে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিতে হবে। এই যে নতুন পুনর্বিন্যস্ত যে নতুন ডিএনএটা তৈরি হলো, সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা আমরা ডিটেলসে পড়বো, কাকে বলে পড়বো, কিভাবে তৈরি করা হয়, কি কি টুলস ব্যবহার করা হয়, এগুলো আমরা ডিটেলসে পড়বো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই যেটা বললাম, সেই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি, এনজাইম, টিকা, হরমোন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি উৎপাদন করা যায়। জৈব প্রযুক্তি সিঙ্গেল সেল প্রোটিন, মাইক্রোপ্রোটিন, অ্যালকোহল, বিয়ার প্রভৃতি উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিল্পক্ষেত্রে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। জীব প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা হচ্ছে। এটা আমি একটা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করি। মনে করি আমাদের ধানের একটা খুব ভালো ভ্যারাইটি আছে, যার ফলন খুব ভালো, খুবই ভালো ফলন, কিন্তু এই ভ্যারাইটিটা হয়তো রোগ প্রতিরোধ করতে পারছে না, সে সহজে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, যার কারণে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি ওই ধানের প্রজাতিতে আমরা রোগ প্রতিরোধক্ষম কোনো জিন ইনসার্ট করতে পারি, তাহলে তার ফলন তো ভালো ছিলই, তারপরে সে রোগ প্রতিরোধক্ষম হবে। এটা অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক। তাহলে এই জীব প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা হচ্ছে, বা রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন করা হচ্ছে, বা আরো অন্যান্য উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু শস্য উৎপাদন করা হচ্ছে। উদ্ভিদ কলা আবাদের উপর জীব প্রযুক্তি কাজ করছে। জীব প্রযুক্তির মাধ্যমে ট্রানজেনিক উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি করা। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, যেটা আমি প্রাথমিকভাবে তোমাদেরকে একটু ধারণা দিলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কিন্তু আমরা কোন একটা উদ্ভিদের কাঙ্ক্ষিত আমরা যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা চাই, সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কিন্তু উদ্ভিদে আমরা আনতে পারছি। এই উদ্ভিদে যখন ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি আনা সম্ভব হচ্ছে, তখন উদ্ভিদটাকে আমরা বলছি ট্রানজেনিক উদ্ভিদ, এবং প্রাণী হলে সেটাকে বলবো ট্রানজেনিক প্রাণী। তাহলে জীব প্রযুক্তির মাধ্যমে ট্রানজেনিক উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি করা যায়। জীব সার উৎপাদন এবং আগাছা ও পেস্ট দমনে জীব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এবং এটা কিন্তু দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে। কারণ আমরা যখন মাঠে শস্যের মাঠে যখন আমরা রাসায়নিক সার আগে ব্যবহার করতাম, সেই রাসায়নিক সার আমরা জানি যে একইভাবে এটা আমাদের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই রাসায়নিক সারের ব্যবহারটা কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এই যে জীব সার বা আগাছা ও পেস্ট দমনের জন্য যে নতুন নতুন প্রযুক্তিগুলো, জীব সার তৈরির প্রযুক্তি বা এই যে প্রযুক্তিগুলো, এগুলো কিন্তু জীব প্রযুক্তিরই অবদান। স্বল্প খরচে জৈব জ্বালানি উৎপাদনের উপর কাজ করে। পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। শিল্প কারখানা সমৃদ্ধ যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে দেখা যায় কি যে শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ পরিবেশে মুক্ত হয়। এটা আমাদের পরিবেশের জন্য, আমাদের জন্য হুমকি স্বরূপ। এক্ষেত্রে বিভিন্ন ধরনের অণুজীব ব্যবহার করে ওই যে বিষাক্ত পদার্থগুলো, সেগুলোকে ডিগ্রেড করে দেওয়া হয় বা ধ্বংস করে দেওয়া হয়। তো এটাও কিন্তু, এক্ষেত্রেও কিন্তু জীব প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে পরিবেশ রক্ষায়। জীব প্রযুক্তির মাধ্যমে সোমাটিক এমব্রায়ো, গৌণ বিপাকীয় দ্রব্য উৎপাদন করা যায়। জীব প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়। আরো যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ডিএনএ প্রোবের মাধ্যমে যথাক্রমে সাধারণ ও জটিল রোগ নির্ণয় করা যায়। প্রাণী কোষ আবাদের মাধ্যমে প্রাণী ভ্যাকসিন উৎপাদন করা যায়। বিভিন্ন ধরনের খনিজ সম্পদ উৎপাদনের উপরেও কিন্তু কাজ করে। বায়োগ্যাস উৎপাদনে জীব প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে এই ছিল জীব প্রযুক্তির স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ, তাহলে এই ছিল জীব প্রযুক্তির স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স। চলে যাই আমরা আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটা গ্লোবাল ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির বৈশ্বিক গুরুত্ব। জীব প্রযুক্তির ব্যবহার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং এর ব্যবহারিক গুরুত্ব অনেক। এটার ব্যবহারিক গুরুত্ব বোঝার জন্য আমরা এটাকে কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত আমরা আসতে পারি কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার, কি ধরনের জীব প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে, যে মেরিস্টেম কালচারের মাধ্যমে অল্প সময়ে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। মেরিস্টেম কাকে বলি আমরা? আমরা জানি যে উদ্ভিদের কাণ্ড এবং মূলের একেবারে শীর্ষের যে অঞ্চলটা সেটাকে বলা হয় মেরিস্টেম। এই মেরিস্টেম অঞ্চলের সেলগুলো এত দ্রুত ডিভাইড করে যে এখানে কোনো মাইক্রো অর্গানিজম আক্রমণ করতে পারে না। এই অঞ্চলের সেলগুলো এত দ্রুত ডিভাইড করে, এখানে কোনো মাইক্রো অর্গানিজমস যতক্ষণে আক্রমণ করে ততক্ষণে এই মেরিস্টেম অঞ্চলটা ডিভাইড করে করে আরো সামনের দিকে এগিয়ে যায়। কাজেই এই যে মেরিস্টেম অঞ্চলটা, এটাকে সংগ্রহ করে যদি টিস্যু কালচার করা হয় তাহলে কিন্তু ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করা সম্ভব এবং এটা করা হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে যে যৌন জননে অক্ষম উদ্ভিদ প্রজাতির মধ্যে সোমাটিক হাইব্রিডাইজেশনের মাধ্যমে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে। সালোক সংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন স্থায়ীকরণ ক্ষমতা সম্পন্ন এবং উন্নত সঞ্চয়ী প্রোটিন ধারণকারী উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রেও জীব প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিপুল সংখ্যক এই জনসংখ্যার খাদ্যাভাব পূরণ করতে জীব প্রযুক্তিজাত যে খাদ্যগুলো আছে, যেগুলোকে আমরা জিএমও ফুড বলে থাকি, সেগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। জৈব প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধী এবং পেস্টিসাইড প্রতিরোধী এবং উন্নত গুণ সম্পন্ন ফসলের জাত কিন্তু উৎপন্ন করা সম্ভব হয়েছে। সংকুরায়ন, মাইক্রোপ্রোপাগেশন, কোষকলা আবাদ ও ভ্রূণ আবাদের মাধ্যমে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। মানুষ এখন রাসায়নিক সারের ব্যবহার থেকে বিরত থাকতে চায়। তার বদলে বিভিন্ন ধরনের জৈব সার এবং জীব সার কিন্তু ফসলের জমিতে কৃষকরা ব্যবহার করছে এবং এদিকে ধীরে ধীরে আগ্রহী হয়ে পড়ছেন। বিভিন্ন প্রকারের অণুজীব, রাইজোবিয়াম, ট্রাইকোডার্মা, নস্টক, অ্যানাবিনা, এগুলো কিন্তু কালচার করে ব্যবহার করা হচ্ছে। তাহলে কৃষি ক্ষেত্রে ব্যবহারের মধ্যে এইগুলো আমরা উল্লেখ করতে পারি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে জীব প্রযুক্তি কি ভূমিকা রাখছে? গবাদি পশুর দুধ, রক্ত ও মূত্র থেকে জীব প্রযুক্তির সাহায্যে ঔষধ উৎপাদন করা হচ্ছে। কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের প্রাণী উৎপাদন করা হচ্ছে। যেসব পিতামাতা সন্তান উৎপাদনে অক্ষম তাদের ক্ষেত্রে টেস্ট টিউব বেবি সৃষ্টি জীব প্রযুক্তির একটা অসামান্য অবদান। নিঃসন্তান পিতামাতাকে কিন্তু এই জীব প্রযুক্তির যে টেস্ট টিউব বেবি যে কৌশলটা, এর সাহায্যে কিন্তু নিঃসন্তান পিতামাতা কিন্তু সন্তান পাচ্ছে। জিন স্থানান্তরের মাধ্যমে অধিক দুগ্ধ ও মাংস উৎপাদনকারী, রোগ প্রতিরোধী এবং গুরুত্বপূর্ণ প্রোটিন উৎপাদন সমৃদ্ধ ট্রানজেনিক প্রাণী যেমন মাছ, মুরগি, ভেড়া, খরগোশ, গরু, মহিষ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে জীব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাকুয়াকালচার উন্নয়নেও জীব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে মৎস্য চাষে বেশি ডিম উৎপাদনের জন্য হরমোন প্রয়োগ করা হয়। এছাড়া বিভিন্ন ট্রানজেনিক মাছে তাদের আকৃতির পূর্বের তুলনায় বৃদ্ধি করা সম্ভব হয়েছে। উদাহরণ হিসেবে আমরা স্যামন মাছের কথা বলতে পারি। স্যামনে হরমোন প্রয়োগ করে তাদের দেহের আকৃতি 60% পর্যন্ত কিন্তু বাড়ানো সম্ভব হয়েছে। তাহলে প্রাণীর ক্ষেত্রে জীব প্রযুক্তির এই ব্যবহারগুলো আমরা আলোচনায় আনতে পারি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগটা কি ধরনের? জৈব প্রযুক্তির মাধ্যমে ইথানল, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটন, গ্লিসারিন, সাইট্রিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড প্রভৃতি প্রয়োজনীয় যৌগ উৎপাদন করা হচ্ছে। বিভিন্ন শিল্প কারখানায়
ডিটারজেন্ট, টেক্সটাইল, চামড়া, দুগ্ধ শিল্প প্রভৃতি শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন উৎসেচক জীব প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন উৎসেচকের মধ্যে আমরা বলতে পারি অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি তৈরিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ঔষধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বৃদ্ধি করা যায়। পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, সাইটোমাইসিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক উৎপাদনে জীব প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে থাকে। জীব প্রযুক্তির বিশেষ অবদান হলো জৈব আবর্জনা থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে, এতে পরিবেশ দূষণ কিন্তু মুক্ত হচ্ছে। জীব প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে কপার, ইউরেনিয়াম প্রভৃতি খনির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। তাহলে শিল্পক্ষেত্রে আমরা দেখছি যে জীব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে চলে আসি চিকিৎসা ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, যে বিভিন্ন ধরনের রোগ যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ক্যান্সার ইত্যাদি নির্ণয়ে মনোক্লোনাল অ্যান্টিবডি উৎপাদনে হাইব্রিডোমা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উৎপাদনে জৈব প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে। অণুজীবের মাধ্যমে সংশ্লেষিত ইনসুলিন, মানুষের বৃদ্ধি হরমোন ও ইন্টারফেরন সহ বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন সম্ভব হয়েছে। জীব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক উৎপাদন করাও সম্ভব হয়েছে। এর পরবর্তীতে আমাদের আলোচনায় যে বিষয়টি আসবে সেটা হচ্ছে জিন প্রযুক্তিতে। জিন প্রযুক্তিতে কি, যে মানুষ সহ উদ্ভিদ ও প্রাণীদেহে ভাইরাস, জীবাণু শনাক্তকরণের ক্ষেত্রে বায়োটেকনোলজি আমাদেরকে সাহায্য করে থাকে। বিভিন্ন টিউমার কোষকে ধ্বংস করতে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন ও সঠিক স্থানে প্রেরণের ক্ষেত্রেও বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ প্রোবের মাধ্যমে বিভিন্ন ধরনের জেনেটিক রোগ শনাক্ত করা ও নিরাময় করা সম্ভব। বিভিন্ন জীবাণুকে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা হিসেবে ব্যবহার জিন প্রযুক্তির একটা অন্যতম অবদান। এর পরবর্তীতে আলোচনায় যেটি আসবে সেটি হচ্ছে প্রোটিন বা এনজাইম প্রযুক্তি। জৈব প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক প্রোটিনের চেয়ে উন্নত কৃত্রিম পেপটাইড, সঞ্চিত প্রোটিন, নির্দিষ্ট ঔষধ প্রভৃতি জৈব যৌগ উৎপাদন করা হয়। জৈব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নত এনজাইম উৎপাদন করা যায়। উৎসেচক থেকে কোমল পানীয়, মিষ্টি দ্রব্য উৎপাদন করা যায়। এরপরে আসি পরিবেশ রক্ষায়। পরিবেশ রক্ষায় কিন্তু জীব প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের সৃষ্ট বিভিন্ন ময়লা আবর্জনা ও বর্জ্য পদার্থ ধ্বংস এবং পরিবেশ নির্মল করার কাজে জৈব প্রযুক্তিগতভাবে অণুজীবকে ব্যবহার করা হচ্ছে। জীব প্রযুক্তিগত অণুজীব ব্যবহারের মাধ্যমে কারখানা নির্গত বিষাক্ত রাসায়নিক দ্রব্যের প্রশমন, পরিবেশ সুরক্ষা করা যায়। জীব প্রযুক্তির মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বায়ুদূষণ রোধে বায়োফিল্টার্স, বায়োফুয়েল, বায়োসেন্সর্স, বায়োচিপস ইত্যাদি উৎপাদন করা হচ্ছে। জীব প্রযুক্তির মাধ্যমে জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে। এর পরবর্তী যে বিষয়টি আলোচনা আসবে সেটি হচ্ছে বিভিন্ন বংশগত রোগ প্রতিরোধ। বিভিন্ন বংশগত রোগ প্রতিরোধের ক্ষেত্রে জিন থেরাপি প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এছাড়াও আরডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে ত্রুটিপূর্ণ জিনের স্থলে কার্যকরী জিন স্থানান্তর পদ্ধতি জিন থেরাপিতে আশার সঞ্চার করেছে। মানুষের লিম্ফোসাইটে অ্যাডিনোসাইন ডাইঅ্যামিনেজ নামক জিনকে রেট্রোভাইরাল ভেক্টরের সাহায্যে সাফল্যজনকভাবে স্থানান্তর করা সম্ভব হয়েছে। তাহলে জীব প্রযুক্তির বৈশ্বিক গুরুত্ব বা গ্লোবাল ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি যেটা আমরা আলোচনা করছি, এটা আলোচনা করার জন্য আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করলাম। কি কি? কৃষি ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, জিন প্রযুক্তিতে, প্রোটিন বা এনজাইম প্রযুক্তি, পরিবেশ রক্ষায় এবং বিভিন্ন বংশগত রোগ প্রতিরোধে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। চলে যায় পরবর্তী স্লাইডে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা আরডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং বর্তমান সময়ে বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটা টেকনোলজি। এই টেকনোলজি জানার আগে আমরা একটু আরো কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিই। হ্যাঁ, যে জিন সম্বন্ধে আমরা একটু ধারণা লাভ করি। যে ডিএনএ অণুর একটা
খণ্ডই হলো জিন, অর্থাৎ জিন ইজ এ স্মল পার্ট অফ ডিএনএ। কোন জীবে প্রতিটি বংশগতীয় বৈশিষ্ট্য বা চরিত্র একটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাকে জিন বলা হয়। সাধারণত একটি জিন বলতে একটি নির্দিষ্ট ডিএনএ অঞ্চলকে বোঝায়, যা কতগুলো বেসযুক্ত একটি নির্দিষ্ট সিকোয়েন্স নিয়ে গঠিত এবং যেখানে ট্রান্সক্রিপশনের সূচনা এবং সমাপ্তি ঘটে। তাহলে জিন বলতে আমরা কি বুঝবো? জিন ইজ এ স্মল পার্ট অফ ডিএনএ, যা জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা চরিত্রকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা জিন বলবো। এবারে আমরা একটু জেনে নিই যে জিনের প্রকৃতি বা জিনের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। জিনের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলোর মধ্যে আমরা বলতে পারি যে প্রত্যেকটি জিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। একটি জিনে গড়ে 1500 নিউক্লিওটাইড বিদ্যমান। জিন ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থান করে এবং এটি কিন্তু ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ। সাধারণত একটি জিনের রাসায়নিক গঠন বৈশিষ্ট্য অপর জিনের বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে না। ক্রোমোজোমের জিনের সংখ্যা অসংখ্য, 3টি থেকে লক্ষ লক্ষ হতে পারে। নির্দিষ্ট ক্রোমোজোমে জিনগুলো বিশেষ রীতিতে সজ্জিত থাকে। একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো তাদেরকে আমরা লিঙ্কড জিন বলে থাকি। জিনের আয়তন 1 থেকে 20 মাইক্রন হয়। আকৃতি ও গঠন বৈশিষ্ট্যের পরিবর্তন না ঘটিয়েও জিনের আত্মোৎপাদন করতে পারে। তাহলে জিনের বৈশিষ্ট্য আমরা জানলাম। আমরা আরেকবার একটু দেখে নিই জিনের বৈশিষ্ট্যগুলো। যে প্রত্যেকটা জিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হবে। একটি জিনে গড়ে 1500 নিউক্লিওটাইড বিদ্যমান। জিন ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থান করবে এবং এটি ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ। সাধারণত একটি জিনের রাসায়নিক গঠন বৈশিষ্ট্য অপর জিনের বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে না। ক্রোমোজোমে জিনের সংখ্যা অসংখ্য, 3টি থেকে লক্ষ লক্ষ হতে পারে। জিন নির্দিষ্ট ক্রোমোজোমে জিনগুলো বিশেষ রীতিতে সজ্জিত থাকে। একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে লিঙ্কড জিন বলা হয়। জিনের আয়তন 1 থেকে 20 মাইক্রন হয়। আকৃতি ও গঠন বৈশিষ্ট্যে পরিবর্তন না ঘটিয়েও জিনের আত্মোৎপাদন করতে পারে। তাহলে জিন কাকে বলে আমরা জানলাম এবং জিনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জানলাম। চলে যায় আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ এটা কি, আমরা এবার এটা একটু জানব। শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত 2 জায়গা কেটে খণ্ডটিকে পৃথক করে ভিন্ন প্রজাতির একটি নির্দিষ্ট পোষক ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে জোড়া দেওয়ার ফলে যে সংকর ডিএনএ উৎপন্ন হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমি আবার বলি সংজ্ঞাটা, যে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত 2 জায়গা কেটে খণ্ডটিকে পৃথক করে ভিন্ন প্রজাতির একটি নির্দিষ্ট পোষক ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে জোড়া দেওয়ার ফলে যে সংকর ডিএনএ অণু উৎপন্ন হয় তাকেই রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। আমি এখানে একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে ধানের, আমি যেটা বললাম যে ধানের একটা ভ্যারাইটি আছে যার ফলন খুব ভালো, কিন্তু সে রোগ প্রতিরোধ করতে পারছে না। সেক্ষেত্রে রোগ প্রতিরোধী একটা জিন, যেটা কিনা আমাদের কাঙ্ক্ষিত জিন, সেই জিনটা আমরা 2 জায়গা কেটে নেব। কিভাবে কাটবো? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কাটবো। তারপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধী ওই জিনকে আমাদের এই কাঙ্ক্ষিত উদ্ভিদ প্রজাতিতে ইনসার্ট করা। তার জন্য আমাদের একটা বাহক লাগবে। বাহক হিসেবে সাধারণত প্লাজমিডকে ব্যবহার করা হয়। এই প্লাজমিড ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। ব্যাকটেরিয়া কোষ থেকে প্লাজমিড সংগ্রহ করার পর ওই একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিডকেও কর্তন করতে হয়। তারপরে ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা এই কাঙ্ক্ষিত জিন এবং যে প্লাজমিড ভেক্টরটা আছে দুটোকে জোড়া দেওয়া হয়। এই জোড়া দেওয়ার ফলে যে সংকর ডিএনএ অণুটা উৎপন্ন হলো, এই সংকর ডিএনএ অণুকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হলো, সেই প্রযুক্তিটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার চলে আসি ক্লোনিং ভেক্টর। এটা আমাদেরকে জানতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ পড়তে গেলে আমাদেরকে ভেক্টর সম্বন্ধে ধারণা লাভ করতেই হবে। ভেক্টর কথাটির অর্থ হলো বাহক। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভেক্টর হিসেবে সাধারণত প্লাজমিডকে ব্যবহার করা হয়। প্লাজমিড কি এবার আমরা একটু জানি। যে ব্যাকটেরিয়া কোষে
তার প্রধান ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও স্বাধীনভাবে অনুলিপনযোগ্য অল্প কয়েকটি জিন বহনকারী ক্ষুদ্র ও চক্রাকার এক বা একাধিক ডিএনএ থাকে, একেই প্লাজমিড বলা হয়। আমি আবার একটু বলি, ব্যাকটেরিয়া কোষে তার প্রধান ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও স্বাধীনভাবে অনুলিপনযোগ্য অল্প কয়েকটি জিন বহনকারী ক্ষুদ্র ও চক্রাকার এক বা একাধিক ডিএনএ থাকে, একে প্লাজমিড বলা হয়। অর্থাৎ প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার জিনোম বহির্ভূত ডিএনএ এবং এরা পোষক কোষে এক বা একাধিক শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে। বিজ্ঞানী জসুয়া ল্যাডারবার্গ 1952 সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড আবিষ্কার করেন। তাহলে সহজ করে বলি যে প্লাজমিড ব্যাকটেরিয়া কোষে থাকবে। এটা ব্যাকটেরিয়া কোষের নিজস্ব যে ক্রোমোজোমাল ডিএনএ আছে সেটা ছাড়াও অতিরিক্ত এক বা একাধিক ক্ষুদ্র দ্বিসূত্র বৃত্তাকার স্ব-অনুলিপনযোগ্য এক বা একাধিক ডিএনএ থাকবে। এই এক বা একাধিক অতিরিক্ত ডিএনএ, ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও এই এক বা একাধিক অতিরিক্ত ডিএনএ কে বলা হচ্ছে প্লাজমিড, বা যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাহক হিসেবে যেটা ব্যবহার করা হয়। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। শিক্ষার্থীরা, এখানে একটা প্লাজমিডের চিত্র দেখা যাচ্ছে। এই প্লাজমিডটার নাম টিআই প্লাজমিড। অনেক ধরনের প্লাজমিড আছে, এখানে যে প্লাজমিডটা দেখানো হয়েছে সেটাকে বলা হচ্ছে টিআই প্লাজমিড। এবং দেখো এই প্লাজমিডে অনেকগুলো নির্দিষ্ট সাইট রয়েছে, যেমন এখানে অরিজিন অফ রেপ্লিকেশন যেটাকে বলা হয় ওরি, ভিরুলেন্স রেজিয়ন, এই রিজিয়নটাকে বলা হচ্ছে ভিরুলেন্স রিজিয়ন। যেহেতু এটা টিআই প্লাজমিড, এই যে এই অঞ্চলটা এটাকে বলা হচ্ছে টিডিএনএ রিজিয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ টিআই প্লাজমিড। আমাদের পরবর্তীতে আমরা এটা আরো ডিটেলসে পড়ব। চলে যাই পরবর্তী স্লাইডে। প্লাজমিডের বৈশিষ্ট্য। প্লাজমিড কাকে বলে আমরা জানলাম, প্লাজমিডের একটা চিত্র দেখলাম। তাহলে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি হবে? ব্যাকটেরিয়া কোষে সাধারণত এক বা একাধিক প্লাজমিড থাকে। এটি চক্রাকার, দ্বিসূত্র, ডিএনএ অনুবিশেষ। আমি বললাম যে প্লাজমিড কোথায় পাওয়া যাবে? প্লাজমিড অবশ্যই ব্যাকটেরিয়া কোষে পাওয়া যাবে। এটা তার নিজস্ব যে ক্রোমোজোমাল ডিএনএ আছে সেটা ছাড়াও এক বা একাধিক প্লাজমিড ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। এবং এই প্লাজমিড কিন্তু দ্বিসূত্র একটা ডিএনএ অণু। এরা অবশ্যই ক্ষুদ্রাকার হয়, এরা অল্প কিছু সংখ্যক বেস নিয়ে এটা গঠিত, বেস পেয়ার নিয়ে গঠিত। এরা কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। এরা অল্প কয়েকটি জিন ধারণ করে। পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে। প্লাজমিডে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে। আমি প্লাজমিডের যে ছবিটা দেখালাম সেখানে তোমাদেরকে দেখিয়েছি যে প্লাজমিডে এক বা একাধিক সাইট থাকবে। তো প্লাজমিডে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে। কিছু প্লাজমিড আছে যারা কনজুগেশনকে প্রভাবিত করে। কোন কোন প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করে, এবং যে প্লাজমিড গুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করবে তারা কিন্তু অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করতে পারে, প্রতিরোধ করতে পারে। কিছু প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন কিছু কিছু প্লাজমিড আছে যারা কলিসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ সংশ্লেষণ করতে পারে। আদর্শ প্লাজমিড পোষক ডিএনএ ছাড়াই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে প্লাজমিড কাকে বলে আমরা জেনেছি, প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো জানলাম। আমি আরেকবার একটু বলি প্লাজমিডের বৈশিষ্ট্য, যে ব্যাকটেরিয়া কোষে সাধারণত এক বা একাধিক প্লাজমিড থাকবে। অর্থাৎ প্লাজমিড আমরা ব্যাকটেরিয়া কোষেই পাবো, এবং এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও অতিরিক্ত ডিএনএ। চক্রাকার, দ্বিসূত্র ডিএনএ অনুবিশেষ এরা ক্ষুদ্রাকার। এরা কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অবস্থান করে। এরা অল্প কয়েকটি জিন ধারণ করে। পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে। প্লাজমিডের এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে। চলে যায় আমরা পরবর্তী স্লাইডে। কিছু প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে। কোন কোন প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করে। কিছু প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে। আদর্শ প্লাজমিড পোষক ডিএনএ ছাড়াই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তি আমরা যেটা পড়ছি, এটা পড়ার জন্য কিন্তু আমাদের প্লাজমিড সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কারণ প্লাজমিড
এক্ষেত্রে ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহৃত হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে জানলাম যে প্লাজমিড কাকে বলে, প্লাজমিডকে কোথায় পাওয়া যায় এবং প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি ধরনের হয়ে থাকে। চলে যাই পরবর্তী স্লাইডে। প্লাজমিডের ব্যবহার, এর মাধ্যমে জিনের সঠিক অবস্থান, সূক্ষ্ম গঠন, সম্পূরকত্ব ইত্যাদি নির্ণয় করা সম্ভব। এটি আণবিক বংশগতিবিদ্যার গবেষণায় ব্যবহৃত হয়। এটিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে বাহক হিসেবে ব্যবহার করা হয়। প্লাজমিড ব্যবহার করে মানুষের ইনসুলিন, জিন ক্লোনিং, রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তাহলে প্লাজমিডের ব্যবহারও আমরা জানলাম। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। টুলস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হাতিয়ার। জিন প্রকৌশলে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা জিন প্রকৌশলে হাতিয়ার বলে থাকি, এবার আমরা সেগুলো সম্বন্ধে একটু ধারণা লাভ করব। জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ডিএনএ কে খণ্ডিতকরণ, জোড়া লাগানো তথা প্রত্যেকটা কাজ সম্পাদনের জন্য পৃথক পৃথক সুনির্দিষ্ট এনজাইম প্রয়োজন, যাদের ছাড়া জিন প্রকৌশল সম্ভব নয়। প্রয়োজনীয় এই হাতিয়ারগুলো কি কি হতে পারে, এবার আমরা সেগুলো একটু আলোচনা করি। যে এক্সোনিউক্লিয়াস এনজাইম, এগুলো কি ধরনের এনজাইম? এরা কেবলমাত্র ডিএনএ এর একটি সূত্রের 5' বা 3' প্রান্তের নিউক্লিওটাইড বেস জোড়াকে ভাঙতে পারে, কিন্তু ডিএনএ সূত্রের মধ্যবর্তী কোনো নির্দিষ্ট স্থানে এরা ভাঙতে পারবে না। অর্থাৎ কি, এক্সোনিউক্লিয়াস সবসময় ডিএনএ সূত্রের 5' প্রান্ত বা 3' প্রান্ত অর্থাৎ প্রান্তীয় অঞ্চলে কর্তন করবে। এরপরে টুলস হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এই ধরনের এনজাইমগুলো দ্বিসূত্র ডিএনএ প্রান্ত ছাড়া ভেতরের যে কোনো অংশকে কর্তন করতে পারে। এরা শুধুমাত্র ডিএনএ দ্বিসূত্র ডিএনএ একটি স্ট্র্যান্ডের উপর কাজ করতে পারে। অর্থাৎ এক্সোনিউক্লিয়াস প্রান্তে কর্তন করে এবং এন্ডোনিউক্লিয়াস অভ্যন্তরে কর্তন করে। এরপরে যেটা টুলস হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা কি, যে ডিএনএ সূত্রের যেখানে এক বিন্দুতে এরূপ দুটি ভাঁজ বিদ্যমান, সেখানকার আকাঙ্ক্ষিত নিউক্লিওটাইড সিকোয়েন্স ভাঙতে বা কাটতে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো ব্যবহৃত হয়। এতে ডিএনএ সূত্রের সম্পূরক 18 প্রান্তের সৃষ্টি হয়। এ পর্যন্ত প্রায় 300টি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে এবং এগুলোর বেশিরভাগই কিন্তু ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার সময় আমি আগে একবার তোমাদেরকে বললাম, উদাহরণ দিয়ে বললাম যে টার্গেট ডিএনএ কে কর্তন করে নিতে হয় রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এবং প্লাজমিড ভেক্টরকেও কর্তন করে নিতে হয় একই রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তারপরে সেই টার্গেট ডিএনএ এবং ভেক্টর ডিএনএ কে সংযুক্ত করা হয়। এই সংযুক্ত করার কাজটা করে থাকে ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে এই যে ডিএনএ লাইগেজ যে এনজাইমগুলো আছে, এরা কি করবে, ডিএনএ এর প্রয়োজনীয় অংশ বাহক ডিএনএ এর ফাঁকা স্থানে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। রিকম্বিনেন্ট ডিএনএ গবেষণাগারে ইকোলাই ডিএনএ লাইগেজ এবং T4 ডিএনএ লাইগেজ প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহৃত হয়। এর পরবর্তীতে আসছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এরা কি, যে এমআরএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে যখন কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ সংশ্লেষ করা হয় তখন এই এনজাইমগুলো ব্যবহৃত হয়। এভাবে এই কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ সিনথেসিস করে সিডিএনএ ক্লোন ব্যাংক গঠন করে থাকে। এছাড়া আরডিএনএ থেকে ডিএনএ তৈরিতেও এছাড়াও আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেও এই ধরনের এনজাইমগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ কি, যে এমআরএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে যখন কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয় তখন কিন্তু এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টুলস হিসেবে আরেকটা যেটা জিনিস ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। এরা কি, এরা ডিএনএ অনুঘটক হিসেবে কাজ করে। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 ধরনের হয়ে থাকে: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। এরা ডিএনএ সূত্রে 5' বা 3' অংশে কাজ করতে পারে। এই যে এই জিনিসগুলো টুলস হিসেবে ব্যবহৃত হয়, এছাড়াও কি ব্যবহৃত হয়, এসআই নিউক্লিয়াস, অ্যালকালাইন ফসফেটেজ নামক আরো দুটি এনজাইম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা,
আমরা পড়ছি টুলস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জিন প্রকৌশলী বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব তখন কোন ধরনের হাতিয়ারগুলো বা কোন ধরনের টুলস গুলো আমাদের লাগবে সেগুলো আমরা জানলাম। কি কি লাগবে? আমাদের এক্সোনিউক্লিয়াস এনজাইম লাগবে যারা ডিএনএ সূত্রের প্রান্তীয় অংশে কর্তন করে। এরপরে কি লাগবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম লাগবে যারা কি করবে? ডিএনএ সূত্রের অভ্যন্তরের অংশে কর্তন করবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস লাগবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে? যে এরা ডিএনএ সূত্রের কোনো আকাঙ্ক্ষিত নিউক্লিওটাইড সিকোয়েন্স ভাঙতে বা কাটতে এরা কিন্তু সাহায্য করে। ডিএনএ লাইগেজ, এরা কি? যে টার্গেট ডিএনএ আমরা সংগ্রহ করলাম সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করলাম, ভেক্টর প্লাজমিডকে সংগ্রহ করলাম সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করলাম, তারপরে টার্গেট ডিএনএ এবং ভেক্টর ডিএনএ কে সংযুক্ত করার কাজটা ডিএনএ লাইগেজ এনজাইম করে থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি করে? যে এমআরএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে যখন কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয় তখন এই কমপ্লিমেন্টারি ডিএনএ সংশ্লেষ করতে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ব্যবহৃত হয়। এরপরে আছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এরা ডিএনএ অনুঘটক হিসেবে কাজ করে। 3 ধরনের ডিএনএ পলিমারেজ এনজাইম দেখা যায়: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। এরা ডিএনএ সূত্রে 5' এবং 3' অংশে কাজ করে। এছাড়াও এসআই নিউক্লিয়াস, অ্যালকালাইন ফসফেটেজ নামক আরো দুটি এনজাইম কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে টুলস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম ক্লাস ছিল এবং এই প্রথম ক্লাসে আমরা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি কাকে বলে জানলাম এবং জিন কাকে বলে, জিনের বৈশিষ্ট্য, প্লাজমিড বা ভেক্টর কাকে বলে, ভেক্টরের বৈশিষ্ট্য, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গ্লোবাল ইম্পর্টেন্স, স্কোপ, এগুলো আমরা পড়লাম। তারপরে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে জিনিসগুলো টুলস হিসেবে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আজকের এই ক্লাসের জন্য আমি রেফারেন্স হিসেবে যে বইগুলো ব্যবহার করেছি সেই বইগুলো এবার একটু তোমাদেরকে আমি উল্লেখ করে দিই। যে প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিকুল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান, জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, আণবিক বংশগতি বিজ্ঞান, প্রফেসর জিতেন্দ্রনাথ রায়। এই বইগুলো আমি আজকের লেকচারের জন্য ফলো করেছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম ক্লাস ছিল এবং আমরা কিছু প্রাথমিক ধারণা লাভ করলাম এবং কিছু জিনিস জানলাম। আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।